তালাকের ৬ বছর পরে স্ত্রী একজন আইএএস অফিসার হয়ে উঠল। স্বামীকে রাস্তার পাশে আসবাবপত্রের কাজ করতে দেখা গেল। তারপর যা ঘটল তা ছিল এক অসাধারণ যাত্রার কাহিনী। প্রিয়ার চোখে সর্বদা এক অনন্য ঔজ্জ্বল্য ছিল। সে সেই ধরনের মেয়েদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না যারা স্বপ্নগুলোকে বালিশের তলায় লুকিয়ে রেখে ঘুমিয়ে পড়ত। সে সেই ধরনের মেয়েদের অন্তর্ভুক্ত ছিল যারা স্বপ্নগুলোকে হৃদয়ে জ্বালিয়ে রাখত। রাজপুরের মতো ছোট একটি শহরের সাধারণ একটি মেয়ে, কিন্তু তার ইচ্ছাশক্তি ছিল অসাধারণ। তার বাবা পোস্ট অফিসে কেরানি হিসেবে কাজ করতেন এবং মা সেলাই করে সংসার চালাতে সাহায্য করতেন। বাড়িতে অর্থ কখনো প্রচুর পরিমাণে থাকত না, কিন্তু বইয়ের কোনো অভাব রাখা হয়নি। প্রিয়া যখন ১০ম শ্রেণীতে পড়ত তখন সে প্রথমবার সংবাদপত্রে একজন মহিলা আইএএস অফিসারের সাক্ষাৎকার পড়েছিল। সেই দিন সে তার মাকে বলেছিল, মা, একদিন আমিও এমন কিছু হয়ে উঠব। লোকেরা আমাকে নামে নয়, পদে চিনবে। মা হেসে তার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন। প্রথমে দৈনন্দিন জীবনের মৌলিক বিষয়গুলো শেখো, তারপর কালেক্টর হও। কিন্তু প্রিয়া যেদিন যা সিদ্ধান্ত নিয়েছিল তা তার হৃদয়ে পাথরে খোদাই করা বাণীর মতো হয়ে গিয়েছিল। সময় অতিবাহিত হয়ে গেল, পড়াশোনা শেষ হল এবং তারপর তার বিয়ে অর্জুনের সাথে হয়ে গেল। অর্জুন একটি সোজা সাপটা পরিশ্রমী ছেলে, যে দ্বাদশ শ্রেণীর পর পড়াশুনো ছেড়ে দিয়েছিল কারণ বাবার শারীরিক অবস্থা খারাপ ছিল এবং সংসার চালানোর দায়িত্ব তার ওপর এসে পড়েছিল। সে কাঠের কাজ জানত, তার হাতে ছিল দক্ষতা, হৃদয়ে ছিল আত্মসম্মান। তার নিজস্ব ছোট একটি আসবাবপত্রের দোকান ছিল যেখানে সে দিন-রাত পরিশ্রম করত। বিয়ের দিন যখন সে প্রথমবার প্রিয়াকে লাল শাড়িতে দেখেছিল তখন তার হৃদয়ে একই চিন্তা এসেছিল, আমি তাকে সুখী রাখব। কিন্তু সম্ভবত ভাগ্য দুজনের জন্য আলাদা পথ আগে থেকেই নির্ধারণ করে রেখেছিল। বিয়ের প্রথম দিনগুলো ভালো কেটেছিল। সাধারণ একটি সংসার, ছোট ছোট স্বপ্ন, প্রিয়ায় ছাদে বসে চা খাওয়া এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা। একদিন প্রিয়া সাহস করে বলেছিল, অর্জুন, আমি আরও পড়াশোনা করতে চাই, আইএএসের প্রস্তুতি। অর্জুন প্রথমে নীরবে তাকে দেখেছিল, তারপর হেসে বলেছিল, এত বড় অফিসার হয়ে গেলে আমাকে ভুলে যাবে না তো? প্রিয়া তৎক্ষণাৎ তার হাত ধরে নিয়েছিল। আমি যদি কিছু হয়ে উঠি তাহলে তোমার কারণেই হয়ে উঠব। সেই দিন অর্জুন বিনা দ্বিধায় সম্মতি দিয়েছিল। সে ভেবেছিল স্ত্রীর স্বপ্ন পূরণ করা তার কর্তব্য। কিন্তু স্বপ্নের মূল্য থাকে এবং সেই মূল্য প্রায়শই সম্পর্ক দিয়ে পরিশোধ করতে হয়। কোচিংয়ের ফি, বই, ভাড়া সব মিলিয়ে খরচ বেড়ে গিয়েছিল। দোকানের আয় ততটা ছিল না যে সব কিছু স্বচ্ছন্দে চলতে পারে। অর্জুন সকাল ৬টায় বাড়ি থেকে বের হতো, রাত গভীর হলে ফিরত এবং যখন ফিরত তখন দেখত যে প্রিয়া বইয়ে মগ্ন। প্রথমে সে তাকে দেখে আনন্দিত হতো, কিন্তু ধীরে ধীরে তার ভিতরে এক অদ্ভুত শূন্যতা বাসা বাঁধতে শুরু করেছিল। এক রাতে সে বলেছিল, প্রিয়া, মাঝে মধ্যে মনে হয় যে তুমি এখন আমার থেকে দূরে সরে যাচ্ছ। প্রিয়া বই থেকে চোখ না সরিয়ে উত্তর দিয়েছিল, এখনও কিছু সময় অসুবিধা, শুধু পরীক্ষা পাশ হয়ে যাক, সব ঠিক হয়ে যাবে। অর্জুন নীরব হয়ে গিয়েছিল। তার অভিযোগ ছিল না, কিন্তু তার সঙ্গ চাইছিল। তার সেই পুরনো হাসি চাইছিল, যা এখন বইয়ের পাতায় কোথাও হারিয়ে গিয়েছিল। পাড়ার লোকেরা আলোচনা শুরু করেছিল, আরে, তোর স্ত্রী তো অফিসার হয়ে যাবে, তারপর তুই কি করবি? কোথাও এমন না হয় যে সে বড় হয়ে যাবে এবং তোকে ছেড়ে চলে যাবে। শুরুতে সে হেসে উড়িয়ে দিত, কিন্তু এই কথাগুলো ধীরে ধীরে তার হৃদয়ে কীটের মতো প্রবেশ করতে শুরু করেছিল। সে নিজেকে ছোট মনে করতে শুরু করেছিল। একদিন দোকানে এক গ্রাহক মজা করে বলেছিল, ভাই, তাড়াতাড়ি কাজ শিখে নাও, কাল ম্যাডাম আইএএস হয়ে গেলে তুমি ঘরজামাই হয়ে যাবে। সেই দিন প্রথমবার অর্জুন রাগে হাতুড়ি জোরে আঘাত করেছিল। বাড়ি ফিরে সে নীরব ছিল। প্রিয়া জিজ্ঞাসা করেছিল, কিন্তু সে উড়িয়ে দিয়েছিল। সেই রাতে অর্জুনের মা কটাক্ষ করেছিলেন, স্ত্রী পড়াশোনা করে অফিসার হয়ে গেলে কি আমাদের চিনবে? প্রিয়া শুনেছিল, কিন্তু নীরব ছিল। সে জানত যে এই পথ সহজ নয়। সময় অতিবাহিত হয়ে গেল। প্রিয়ার প্রথম প্রিলিমিনারি পরীক্ষা ছিল। সে জীবন দিয়ে প্রস্তুতি নিয়েছিল। ফলাফল এলো অকৃতকার্য। সে ঘরে বন্ধ হয়ে কাঁদত। অর্জুন দরজায় টোকা দিয়েছিল, প্রিয়া, একটা পরীক্ষায় কি হয়, আবার চেষ্টা করব। কিন্তু তার কথায় সেই পুরনো আপনত্ব ছিল না, তাতে ছিল ক্লান্তি। দ্বিতীয়বারও একই ঘটনা ঘটল।
অসফলতা এবার বাড়িতে নীরবতা ছিল, খরচ বেড়ে গিয়েছিল, দোকানে কাজ কমে গিয়েছিল। অর্জুনের বন্ধুরা তার থেকে দূরত্ব বাড়াতে শুরু করেছিল। তাদের মনে হতো যে সে এখন আইএএস স্বামী হয়ে যাবে। তৃতীয়বারের প্রস্তুতির সময় অর্জুন এবং প্রিয়ার মধ্যে কথোপকথন কমে যেতে শুরু করেছিল। এক রাতে কথা এত বেড়ে গিয়েছিল যে অর্জুন বলে ফেলেছিল, তোমার স্বপ্নের জন্য আমি কতদিন আমার সম্মান হারাতে থাকব। প্রিয়ার কাছে এই শব্দ তীরের মতো বিঁধেছিল। আমার স্বপ্ন তোমার সম্মান কিভাবে হারাচ্ছে? সে প্রত্যুত্তরে জিজ্ঞাসা করেছিল। অর্জুনের কাছে উত্তর ছিল না, শুধু সমাজের আওয়াজ ছিল, যা তার ভিতরে গুঞ্জরিত হচ্ছিল। ঝগড়া বাড়তে শুরু করেছিল, ছোট ছোট বিষয়ে তর্ক শুরু হতে লাগল। একদিন অর্জুন রাগে বলে ফেলেছিল, যদি তোমাকে এত বড় হতে হয় তো আমার ছাড়া হয়ে যাও। এই শব্দ যেন তালাকের প্রথম দলিল ছিল। প্রিয়া অবাক হয়ে গিয়েছিল। সে আশা করেছিল যে সে তার সঙ্গ দেবে, কিন্তু এখন সেই তাকে আলাদা করছিল। কয়েক সপ্তাহ দুজনে একই ঘরে অচেনা মানুষের মতো ছিল। অবশেষে বিষয় আদালত পর্যন্ত পৌঁছেছিল। তালাকের কাগজে সই করার সময় প্রিয়ার হাত কাঁপছিল। সে শেষবার অর্জুনের দিকে তাকিয়েছিল। তার চোখে অশ্রু ছিল, কিন্তু মুখ কঠিন। সে ধীরে বলেছিল, একদিন আমি সত্যিই কিছু হয়ে দেখাব, এবং সেই দিন তোমার বোঝা যাবে যে আমি তোমাকে কখনো ছোট মনে করিনি। অর্জুন চোখ ফিরিয়ে নিয়েছিল। সম্ভবত যদি সেই দিন সে তাকে থামিয়ে দিত, তাহলে গল্প অন্যরকম হতো। কিন্তু অহংকার এবং আঘাতপ্রাপ্ত আত্মসম্মান প্রায়শই ভালোবাসার চেয়ে শক্তিশালী হয়ে ওঠে। বন্ধুরা, যদি আপনার গল্প পছন্দ হচ্ছে, তাহলে আমার এক ছোট অনুরোধ আছে যে আপনি এই ভিডিওতে এক লাইক করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওকে হাই পয়েন্টও করে দিন। আদালতের বাইরে যখন দুজন আলাদা দিকে চলে গেল, তখন কেউ পিছনে ফিরে দেখেনি। কিন্তু দুজনের হৃদয়ে একই প্রশ্ন ছিল, কি সত্যি এটাই শেষ ছিল? সেই রাতে অর্জুন গভীর রাত পর্যন্ত জেগেছিল। শূন্য ঘর, শূন্য দেয়াল আর স্মৃতির আওয়াজ। সে প্রথমবার অনুভব করেছিল যে সে কি হারিয়েছে, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। ওদিকে প্রিয়া তার মায়ের বাড়িতে ছিল। সে আয়নায় নিজেকে দেখেছিল আর নিজেকে বলেছিল, এখন কোনো সহায়তা নেই, এখন শুধু আমি আর আমার স্বপ্ন। এবং এই ভাঙনের সাথে এক নতুন যুদ্ধের শুরু হয়েছিল, যা দুজন আলাদা ময়দানে লড়ছিল। নীরব ঘরের মতো ছিল, যেখানে আওয়াজ তো অনেক ছিল, কিন্তু উত্তর দেওয়ার কেউ ছিল না। মায়ের সেই ছোট ঘরে, যেখানে সে একসময় দ্বাদশ শ্রেণীর প্রস্তুতি করত, এখন আবার বই খোলা হয়েছিল। কিন্তু এবার অবস্থা অন্যরকম ছিল। আগে তার পাশে এক স্বামী ছিল যে অন্তত নামের জন্য সঙ্গ ছিল। এখন তার পাশে শুধু এক স্বপ্ন ছিল, আর সেই স্বপ্ন ছাড়া কিছুই স্থায়ী ছিল না। আত্মীয়দের দৃষ্টি বদলে গিয়েছিল। পাড়ার মহিলারা যখন তার মায়ের সাথে দেখা করত, তখন সহানুভূতির চেয়ে কৌতূহল বেশি থাকত। কি দরকার ছিল এত পড়াশোনার? সংসার তো ভেঙে গেল না? এই শব্দ সোজা প্রিয়ার কানে পৌঁছত। সে ঘরে বসে পড়ত, কিন্তু প্রত্যেক বাক্যের পিছনে এক কটাক্ষ লুকানো মনে হতো। রাতে যখন সে বই বন্ধ করত, তখন অর্জুনের স্মৃতি হঠাৎ সামনে এসে দাঁড়াত। তার শান্ত মুখ, ক্লান্ত শরীর আর সেই শেষ দিনের কঠিন আওয়াজ, আমার ছাড়া হয়ে যাও। কি সত্যি সে তার ছাড়া হয়ে যেতে পারবে? এই প্রশ্নই তাকে জাগিয়ে রাখত। সে নিজেকে বোঝাত, এখন পিছনে ফিরে তাকানোর অর্থ সব কিছু শেষ করা। সে এক বড় শহরের কোচিংয়ে যোগ দিয়েছিল। সেখানে শত শত মুখ ছিল, প্রত্যেকের চোখে স্বপ্ন, প্রত্যেকের হাতে মোটা বই। শুরুতে সে হারিয়ে যেত। ক্লাসে শিক্ষক যখন দেশের রাজনীতি, অর্থনীতি, সংবিধানের জটিলতা নিয়ে আলোচনা করত, তখন তার মনে হতো যেন সে এক বিশাল সমুদ্রে ছোট নৌকা। কিন্তু ধীরে ধীরে সে নিজেকে গড়ে তুলতে শুরু করেছিল। সকাল 4টায় ওঠা, নোট তৈরি করা, সংবাদপত্র পড়া, পরীক্ষা দেওয়া তার দৈনন্দিন রুটিন যন্ত্রের মতো হয়ে গিয়েছিল। কিন্তু যন্ত্র মাঝে মধ্যে ভেঙে পড়ে। প্রথম বছর আবার অসফলতা মিলেছিল। এবার সে কাঁদেনি, শুধু ছাদের দিকে তাকিয়েছিল। তার মা ধীরে জিজ্ঞাসা করেছিলেন, বেটি, ছেড়ে দিস না কেন? সে ঘুরে বলেছিল, যদি এখন ছেড়ে দিই তাহলে লোকেরা বলবে তালাকও বৃথা গেল। এই শব্দ তার নিজের হৃদয়ে বিঁধে গিয়েছিল, কিন্তু সত্য এটাই ছিল। এখন তার লড়াই শুধু আইএএসের ছিল না, তার পরিচয়ের ছিল। ওদিকে অর্জুনের জগতও সহজ ছিল না। তালাকের পর সে নিজেকে কাজে ডুবিয়ে দিয়েছিল। আগে তার ছোট দোকান ছিল, কিন্তু অতিরিক্ত খরচ আর কমে যাওয়া কাজের কারণে সেই দোকানও হাতছাড়া হয়ে গিয়েছিল। এখন সে রাস্তার পাশে এক অস্থায়ী টিনের ছাদের নিচে আসবাবপত্র তৈরি করতে শুরু করেছিল।
কাঠের গন্ধ আর ধুলো তার সঙ্গী হয়ে গিয়েছিল। লোকেরা তাকে দেখে ফিসফিস করত, ওই তো যার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছিল। কিছু লোক দয়া করে দেখত, কিছু কটাক্ষ করে, কিন্তু অর্জুনের মুখে এক অদ্ভুত কঠোরতা এসে গিয়েছিল। সে কম কথা বলত, বেশি কাজ করত। রাতে যখন সে একা বাড়ি ফিরত, তখন দেয়ালে প্রিয়ার হাসি গুঞ্জরিত হতো। সে অনেকবার ফোন তুলেছিল, তার নম্বর ডায়াল করেছিল, কিন্তু প্রত্যেকবার কল কেটে দিয়েছিল। তার আত্মসম্মান এখনও তার ভালোবাসার চেয়ে বড় ছিল। সময় এগিয়ে গেল। প্রিয়া তৃতীয়বার মেন্স দিয়েছিল। এবার সে উত্তীর্ণ হয়ে গিয়েছিল। যখন ফলাফল দেখেছিল তখন তার হাত কাঁপছিল। সে সাক্ষাৎকার পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সাক্ষাৎকারের দিন সে হালকা শাড়ি পরেছিল, চুল সুন্দর করে বেঁধেছিল আর নিজেকে বলেছিল, এখন হয় সবকিছু, না হয় কিছুই না। বোর্ডের সামনে বসতেই প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি তালাকপ্রাপ্ত, কি এটি আপনার ব্যক্তিগত অসফলতা? ঘরে নীরবতা নেমে গিয়েছিল। সে এক মুহূর্ত চোখ বন্ধ করেছিল, তারপর দৃঢ় আওয়াজে বলেছিল, না স্যার, এটি আমার ব্যক্তিগত শিক্ষা। অসফলতা তখন হয় যখন আমরা চেষ্টা ছেড়ে দিই। বোর্ডের মুখে হালকা হাসি ফুটে উঠেছিল। সে বাইরে বেরিয়ে এসেছিল। তখন প্রথমবার তার মনে হয়েছিল যে সে নিজেকে প্রমাণ করে দিয়েছে। ফলাফল যাই হোক, ফলাফলের দিন তার হৃদয় এত জোরে ধরফর করছিল যে তার মনে হয়েছিল বুক ফেটে যাবে। ওয়েবসাইট খুলেছিল, রোল নম্বর টাইপ করেছিল, স্ক্রিনে তার নাম ঝলমলে ছিল, প্রিয়া শর্মা নির্বাচিত। সে চেয়ারে বসে গিয়েছিল, চোখ থেকে অশ্রু বেরিয়ে এসেছিল। মা তাকে জড়িয়ে ধরেছিলেন। পাড়ার লোক যারা আগের দিন কটাক্ষ করত, আজ মিষ্টি নিয়ে আসছিল। মিডিয়া বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। ক্যামেরার ফ্ল্যাশের মাঝে সে শুধু এতটুকু বলেছিল, এটি তাদের সবার জন্য যারা আমাকে দুর্বল ভেবেছিল। তার সাক্ষাৎকার ভাইরাল হয়ে গিয়েছিল। তালাকপ্রাপ্ত মহিলা আইএএস হয়ে গেল, হেডলাইন হয়ে গিয়েছিল। কিন্তু সেই ভিড়ে এক মুখ ছিল না, অর্জুন। ওদিকে অর্জুনকে এই খবর পরের দিন সংবাদপত্র থেকে মিলেছিল। সে যখন ছবি দেখেছিল, শাড়িতে আত্মবিশ্বাসে ভরা প্রিয়া, তখন তার হাত কেঁপে গিয়েছিল। সে কাগজ ভাঁজ করে রেখে দিয়েছিল। হৃদয়ে এক অদ্ভুত টান উঠেছিল, গর্বও ছিল, ব্যথাও ছিল। সে নিজেকে বলেছিল, সে সত্যিই হয়ে গেল। সেই সন্ধ্যায় এক গ্রাহক হেসে বলেছিল, আরে ভাই, তোমার স্ত্রী তো কালেক্টর হয়ে গেল। অর্জুন হাতুড়ি চালাতে চালাতে শান্ত স্বরে উত্তর দিয়েছিল, আমার না, দেশের। কিন্তু তার ভিতর কিছু ভেঙে গিয়েছিল। রাতে সে অনেক দেরি পর্যন্ত জেগেছিল। সে আকাশের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলেছিল, তুমি জিতে গেলে প্রিয়া, কিন্তু আমরা কি হেরে গেলাম? অন্যদিকে প্রিয়ার প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছিল। মুসুরির ঠান্ডা বাতাসে সে নতুন স্বপ্ন নিয়ে এগোচ্ছিল। তার সাথে ডজন ডজন অফিসার প্রশিক্ষণার্থী ছিল। নতুন দুনিয়া, নতুন পরিচয়। কিন্তু মাঝে মধ্যে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, সে বারান্দায় দাঁড়িয়ে দূরের পাহাড় দেখত আর ভাবত, কি অর্জুন আজও খাবার সময় মতো খেয়েছে? কি সে আমাকে সংবাদপত্রে দেখেছে? কি তার আমার উপর গর্ব হয়েছে? 6 বছর কেটে গেল। প্রিয়া এখন এক শক্তিশালী অফিসার ছিল। তার নাম সিদ্ধান্তে গুঞ্জরিত হতো। লোকেরা দাঁড়িয়ে সালাম করত। কিন্তু জীবনের চক্র অদ্ভুত। একদিন আদেশ এলো, তার নতুন পোস্টিং সেই শহরে হয়ে গেল যেখানে সে একসময় তার সংসার বেঁধেছিল, আর যেখানে অর্জুন আজও কাঠের উপর হাতুড়ি চালাচ্ছিল। এটি সংযোগ ছিল নাকি ভাগ্যের খেলা কেউ জানত না, কিন্তু এতটুকু সত্য ছিল যে 6 বছরের দূরত্ব এখন একই শহরের গলিতে সীমাবদ্ধ হতে চলেছে। শহর একই ছিল, গলি একই ছিল, বাতাসে সেই পুরনো ধুলো ছিল, শুধু চরিত্রগুলো বদলে গিয়েছিল। সরকারি গাড়ি যখন কালেক্টর অফিসের বাইরে থামল, তখন ভিড় নিজে থেকে 2 ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। সাদা শাড়িতে স্বাভাবিক চালে নাম ছিল প্রিয়া, এখন শুধু এক নাম ছিল না, সে এক পদ ছিল, এক শক্তি ছিল, এক পরিচয় ছিল। 6 বছর আগে এই শহরের গলি থেকে সে মাথা নিচু করে বেরিয়ে গিয়েছিল। আজ সেই শহর তাকে সালাম করছিল। গাড়ির দরজা বন্ধ হল, ক্যামেরা ঝলকাতে লাগল, লোকেরা ফিসফিস করছিল, নতুন কালেক্টর ম্যাডাম এসে গেল। কিন্তু সেই সোরের পিছনে কোথাও খুব গভীর নীরবতাও ছিল, যা শুধু প্রিয়ার ভিতর ছিল। অফিস সামলানোর পর সে শহরের পরিদর্শন শুরু করেছিল। রাস্তা, হাসপাতাল, স্কুল, সব জায়গায় ব্যবস্থার অভাব ছিল। সে কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিচিত ছিল। সেই পরিদর্শনের সময় একদিন তার কাফেলা শহরের পুরনো বাজারের দিকে ঘুরেছিল। সেই বাজার যেখানে সে একসময় অর্জুনের সাথে সবজি কিনতে আসত।
তার চোখ অনায়াসে প্রত্যেক মোড় চিনে নিচ্ছিল। তখনই হঠাৎ গাড়ি ধীর হয়ে গিয়েছিল। সামনে রাস্তার ধারে কিছু অস্থায়ী দোকানের লাইন ছিল। টিনের ছাদ, কাঠের তক্তা, কুড়ালের গন্ধ বাতাসে মিশেছিল। এক লোক ঝুঁকেছিল, হাতে রন্দা নিয়ে কাঠ ঘষছিল। তার হাত শক্ত ছিল, কাঁধ ঝুঁকেছিল, কিন্তু চাল চেনার মতো ছিল। প্রিয়ার দৃষ্টি তার ওপর আটকে গিয়েছিল। হৃদয়ের ধড়কন যেন এক মুহূর্ত থেমে গিয়েছিল। কি এই সেই? সে ড্রাইভারকে বলেছিল, গাড়ি থামাও। নিরাপত্তাকর্মীরা চমকে গিয়েছিল। সে কিছু না বলে গাড়ি থেকে নেমেছিল। পা নিজে থেকে সেই কিনের দোকানের দিকে এগোতে শুরু করেছিল। ওদিকে অর্জুন তার কাজে মগ্ন ছিল। হাতুড়ির আওয়াজ, কাঠের খুরচানো, আর তারপর হঠাৎ ভিড়ের হলচল। সে মাথা তুলেছিল। সামনে দাঁড়িয়েছিল প্রিয়া, সেই মুখ, কিন্তু এখন আত্মবিশ্বাসের ঝলক আর দায়িত্বের কঠোরতার সাথে। দুজনের দৃষ্টি মিলেছিল। 6 বছরের ফাঁক এক মুহূর্তে সীমিত হয়ে গিয়েছিল। ভিড় ফিসফিস করতে শুরু করেছিল। আরে এ তো! নিরাপত্তা গার্ড এগিয়ে এসেছিল, কিন্তু প্রিয়া হাতের ইশারায় তাদের থামিয়ে দিয়েছিল। কয়েক সেকেন্ড এমন কেটে গিয়েছিল যেন সময় থেমে গিয়েছিল। অর্জুনের হাত থেকে রন্দা ধীরে নিচে পড়ে গিয়েছিল। তার ঠোঁট শুকিয়ে গিয়েছিল। সে নিজেকে সামলাতে সামলাতে হালকা আওয়াজে বলেছিল, ম্যাডাম। এই শব্দ যেন কেউ প্রিয়ার হৃদয়ে ছুরি ঘুরিয়ে দিয়েছে। সে চাইছিল যে সে তাকে নাম ধরে ডাকে, যেমন আগে ডাকত। সে ধীরে বলেছিল, অর্জুন। তার নাম শুনতেই অর্জুনের চোখে হালকা নম্রতা ভেসে উঠেছিল, কিন্তু সে তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়েছিল। আশেপাশে দাঁড়ানো লোকেরা এখন মোবাইল বের করে নিয়েছিল। ভিডিও তৈরি হচ্ছিল। এক আইএএস অফিসার আর রাস্তার ধারে কাজ করা এক লোক, গল্প নিজে থেকেই তৈরি হচ্ছিল। প্রিয়া চারদিকে তাকিয়েছিল, তারপর শান্ত স্বরে জিজ্ঞাসা করেছিল, কেমন আছো? অর্জুন কাঠ তুলতে তুলতে উত্তর দিয়েছিল, ঠিক আছি, কাজ চলছে। তার শব্দ সাধারণ ছিল, কিন্তু তাতে অনেক অকথিত ব্যথা লুকানো ছিল। প্রিয়া চারদিকে দৃষ্টি ছড়িয়েছিল। টিনের ছাদ থেকে রোদ ছাঁকা হয়ে আসছিল। পাশেই পানির বোতল অর্ধেক ভরা ছিল। তার মনে হঠাৎ সেই দিন ফিরে এসেছিল, যেদিন সে বলেছিল, একদিন আমি কিছু হয়ে দেখাব। কি এটাই সেই দিন ছিল? সে ধীরে জিজ্ঞাসা করেছিল, দোকান? অর্জুন তার দিকে না তাকিয়ে বলেছিল, ভাড়া বেড়ে গিয়েছিল, ছেড়ে দিয়েছি। ভিড় এখন আরও কাছে আসছিল, ক্যামেরা আরও কাছে ছিল। প্রিয়া অনুভব করেছিল যে এই মুহূর্ত শুধু তাদের ছিল না, এটি শহরের তামাশা হয়ে গিয়েছিল। সে নিরাপত্তা কর্মীদের কঠিন আওয়াজে বলেছিল, এখান থেকে সবাইকে সরিয়ে দাও। ভিড় পিছনে সরে গিয়েছিল, কিন্তু কান সবার খোলা ছিল। কিছুক্ষণ দুজন নীরব ছিল। বাতাসে কুড়ালের গন্ধ ছিল, আর অনেক অকথিত প্রশ্নের ভার। অবশেষে অর্জুনই নীরবতা ভেঙেছিল, মোবারক হো, তুমি জিতে গেলে। তার স্বরে কটাক্ষ ছিল না, শুধু ক্লান্তি ছিল। প্রিয়া সোজা তার চোখে তাকিয়েছিল। এই জয় একা ছিল না। অর্জুন হালকা হেসেছিল, এখন এই কথা ছেড়ে দাও, ম্যাডাম, আপনি বড় অফিসার। এই ম্যাডাম শব্দ বারবার তাদের মাঝে দেয়াল তুলছিল। প্রিয়া এক কদম আরও এগিয়েছিল, আমাকে ম্যাডাম বলো না। অর্জুন চোখ নামিয়ে নিয়েছিল। অভ্যাস ছাড়া পড়ত না, যখন সম্পর্ক বদলে যায়। এই বাক্য বাতাসে ভেসে গিয়েছিল। 6 বছর আগের সব ঝগড়া, কটাক্ষ, অশ্রু সব একসাথে ফিরে এসেছিল। প্রিয়া অনুভব করেছিল যে তার পদ, তার শক্তি এই এক লোকের সামনে কত ছোট। সে ধীরে বলেছিল, কি আমরা কথা বলতে পারি, কোথাও শান্তিতে? অর্জুন এক মুহূর্ত ভেবেছিল, তারপর বলেছিল, কাজ আছে। কিন্তু তার আওয়াজে ততটা কঠোরতা ছিল না যতটা সে দেখাতে চাইত। সেই সময় এক বুড়ো গ্রাহক এগিয়ে এসে বলেছিল, ব্যাটা, জানে, কাজ তো চলতেই থাকবে। অর্জুন সেই লোকের দিকে তাকিয়েছিল, তারপর প্রিয়ার দিকে। অবশেষে সে তার যন্ত্রপাতি গুছিয়েছিল। প্রিয়া ড্রাইভারকে ইশারা করেছিল। গাড়ির দরজা খুলে গিয়েছিল। বাজারের ভিড় অবাক হয়ে গিয়েছিল। 6 বছর পর তালাকপ্রাপ্ত স্বামী স্ত্রী একই গাড়িতে বসেছিল। রাস্তা ভর্তি নীরবতা ছিল, শুধু ইঞ্জিনের আওয়াজ। দুজনের হৃদয়ে ঝড় ছিল। গাড়ি শহরের গেস্ট হাউসের সামনে থামল। ভিতরে এক ঘর খালি করানো হয়েছিল। দরজা বন্ধ হল। এখন শুধু তারা দুজন ছিল, ছাড়া ভিড়, ছাড়া ক্যামেরা, ছাড়া পদ আর ছাড়া কটাক্ষ। কয়েক সেকেন্ড কেউ কথা বলেনি। অবশেষে প্রিয়া ধীর স্বরে বলেছিল, তুমি আমাকে কখনো থামালে কেন? এই প্রশ্ন সোজা 6 বছর পিছনে নিয়ে গিয়েছিল। অর্জুন গভীর শ্বাস নিয়েছিল। তুমিও তো পিছনে তাকাওনি। দুজনের শব্দে অভিযোগ কম, ব্যথা বেশি ছিল। ঘরে নীরবতা আবার গভীর হয়ে গিয়েছিল। বাইরের শহর তার গতিতে চলছিল, কিন্তু এই ঘরে সময় আবার থেমে গিয়েছিল। 6 বছরের দূরত্ব এখন কয়েক কদমের ছিল, কিন্তু কি এই কদম সত্যিই পার হয়ে যাবে? ঘরের দরজা বন্ধ হতেই যেন দুজনের ভিতরের সব আওয়াজ বাইরে আসতে চাইছিল, কিন্তু শব্দ এখনও পথ খুঁজে পাচ্ছিল না।
বছর, লম্বা বছর, যেখানে না কোনো চিঠি, না কোনো খবর, শুধু স্মৃতি ছিল যা কখনো মধুর হয়ে বিদ্য আর কখনো তিক্ত হয়ে জ্বালিয়ে দিত। প্রিয়া জানালার কাছে গিয়ে দাঁড়িয়েছিল। বাইরে গাছের হালকা সরসরানি ছিল, কিন্তু তার ভিতর ঝড় ছিল। সে ধীরে বলেছিল, তুমি জানো, যেদিন আমাদের তালাক হয়েছিল সেদিন আমি ভেবেছিলাম তুমি আমাকে থামাবে। অর্জুন চেয়ারে বসেছিল, হাত একে অপরের সাথে শক্ত করে ধরা। সে তার দিকে না তাকিয়ে উত্তর দিয়েছিল, আর আমি ভেবেছিলাম যে তুমি একবার বলবে, অর্জুন আমার সাথে চলো, আমরা মিলে লড়ব। দুজনের আওয়াজ কাঁপছিল, কিন্তু এখন তাতে রাগ ছিল না, শুধু অনুশোচনা ছিল। প্রিয়া ঘুরেছিল, তার চোখ ভিজেছিল। আমি তোমাকে কখনো ছোট মনে করিনি, আমি তো শুধু নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম। অর্জুন প্রথমবার সোজা তার দিকে তাকিয়েছিল। কিন্তু দুনিয়া আমাকে ছোট অনুভব করিয়ে দিয়েছিল প্রিয়া। প্রত্যেক দিন, প্রত্যেক কথায় লোকেরা বলতো, স্ত্রী অফিসার হয়ে যাবে, তুই কি করবি? আমি হেসে উড়িয়ে দিতাম, কিন্তু ভিতর থেকে ভেঙে যাচ্ছিলাম। এটি সেই সত্য যা সে কখনো কাউকে বলেনি। প্রিয়া ধীরে জিজ্ঞাসা করেছিল, তাহলে তুমি আমাকে কেন বলনি? অর্জুন হালকা হেসেছিল, ব্যথা ভরা হাসি। পুরুষরা কাঁদে না, তাদের শেখানো হয় যে চুপ থাকো। ঘরে ভারী নীরবতা নেমে গিয়েছিল। তারপর অর্জুন আরেক সত্য বাইরে বের করেছিল। তোমার তৃতীয় চেষ্টার আগে আমি আমার দোকান মর্টগেজ করে দিয়েছিলাম। প্রিয়া অবাক হয়ে গিয়েছিল। কি? তার আওয়াজ ফিসফিসানোর থেকেও ধীর ছিল। কোচিংয়ের ফি, বই, ভাড়া। আমি চাইনি যে তোমার মনে হয় যে অর্থের কারণে তুমি থেমে গেলে। আমি কাউকে বলিনি, মাকেও না। প্রিয়ার চোখ থেকে অশ্রু বেরিয়ে এসেছিল। তুমি আমাকে বললে কেন? অর্জুনের আওয়াজ ভারী হয়ে গিয়েছিল। কারণ আমি চেয়েছিলাম যে যদি তুমি সফল হও তাহলে ভাবো না যে তোমার ওপর কারো অনুগ্রহ আছে। এটি সেই ত্যাগ ছিল যা 6 বছর ধরে দাফন হয়েছিল। প্রিয়া চেয়ার ধরে নিয়েছিল, যেন তার পা থেকে মাটি সরে গিয়েছে। তার মনে পড়ে গিয়েছিল সেই সময় যখন অর্জুন হঠাৎ বেশি নীরব হয়ে গিয়েছিল, যখন সে রাত রাত জেগে কাজ করত, সে কখনো ভাবেনি যে তার পিছনে এত বড় বলিদান লুকানো ছিল। আর তালাক? সে ভাঙা আওয়াজে জিজ্ঞাসা করেছিল। অর্জুন গভীর শ্বাস নিয়েছিল। তালাক? তাই, কারণ আমার ভয় ছিল যে যদি তুমি সত্যিই বড় হয়ে যাও তাহলে একদিন তোমার মনে হবে যে তুমি ভুল লোকের সাথে বিয়ে করেছিলে। আমি আগেই সরে গিয়েছিলাম যাতে তোমাকে অনুশোচনা করতে না হয়। এই শুনে প্রিয়া যেন পাথর হয়ে গিয়েছিল। তুমি আমার জন্য সিদ্ধান্ত নিয়ে নিলে? তার আওয়াজে ব্যথা ছিল। না, অর্জুন ধীরে বলেছিল, আমি আমার ভয়ের জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। এই স্বীকারোক্তি সহজ ছিল না। দুজনের চোখে বছরের জমা অশ্রু গলে যাচ্ছিল। কিছুক্ষণ কেউ কথা বলেনি। তারপর প্রিয়া কদম এগিয়েছিল। তুমি জানো সাক্ষাৎকারে আমাকে কি জিজ্ঞাসা করা হয়েছিল? তারা বলেছিল, তালাক আপনার অসফলতা। অর্জুন নীরবে শুনছিল। আমি বলেছিলাম, না, এটি আমার শিক্ষা। কিন্তু সত্য এটাই যে সেটি আমার সবচেয়ে বড় আঘাত ছিল। তার আওয়াজ কেঁপে গিয়েছিল। প্রত্যেক সাফল্যের পিছনে তোমার অভাব ছিল। যখন প্রশিক্ষণে সবাই নিজের পরিবারের কথা বলতো, আমি নীরব হয়ে যেতাম, কারণ আমার বলার মতো কিছু ছিল, আর তবুও কিছু ছিল না। অর্জুন চোখ বন্ধ করে নিয়েছিল। সম্ভবত প্রথমবার তার বোঝা যাচ্ছিল যে তার নীরবতা শুধু তাকে না, তাকেও ভেঙেছে। এখন কি? সে ধীরে জিজ্ঞাসা করেছিল। এই প্রশ্ন বাতাসে ঝুলছিল। প্রিয়া কিছু মুহূর্ত তাকে দেখেছিল। সে এখনও সেই অর্জুন ছিল, একটু ঝুঁকে, কিন্তু ভিতর থেকে মজবুত। সে বলেছিল, এখন সত্য সামনে। প্রশ্ন এটাই যে আমরা আমাদের অহংকারকে বড় মানি, নাকি সেই ভালোবাসাকে যা এখনও কোথাও বাকি আছে। অর্জুন হালকা হেসেছিল। তুমি আইএএস, তোমার সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস আছে। প্রিয়া গম্ভীর হয়ে বলেছিল, এই সিদ্ধান্ত পদ থেকে হবে না, হৃদয় থেকে হবে। তখন বাইরে হোলচোলের আওয়াজ এসেছিল। সম্ভবত মিডিয়াকে খবর পৌঁছে গিয়েছিল যে কালেক্টর ম্যাডাম তার পূর্ব স্বামীর সাথে দেখা করেছে। ফোনের ঘণ্টা বাজতে শুরু করেছিল। পিআর অফিসারের কল ছিল। ম্যাম, বাইরে মিডিয়া প্রশ্ন করছে। প্রিয়া ফোন কেটে দিয়েছিল। সে অর্জুনের দিকে তাকিয়েছিল। যদি আমি বাইরে যাই আর বলি যে তুমি আমার জীবনের অংশ ছিলে, হও, তাহলে কি তুমি আমার সাথে দাঁড়াবে? এই প্রশ্ন সহজ ছিল না। অর্জুন জানালা থেকে বাইরে তাকিয়েছিল। বাইরে ক্যামেরা ছিল, মাইক্রোফোন ছিল, সমাজ ছিল যে 6 বছর আগে কটাক্ষ করছিল আর আজ তামাশা দেখতে চাইত। সে ধীরে বলেছিল, আমি জীবনভর লোকের কথা শুনেছি। যদি এবার বলতে হয় তাহলে বলে দেব, কিন্তু সিদ্ধান্ত তোমার।
প্রিয়া, তুমি অনেক কষ্টে এই মুকাম পেয়েছ। প্রিয়ার ভিতর এক শেষ দেয়াল বাকি ছিল, সমাজের। কি সে আবার সেই লোকের হাত ধরতে পারবে যাকে দুনিয়া ছোট ভেবেছিল? কি সে তার পদের পরোয়া না করে তার অতীতকে স্বীকার করতে পারবে? ঘরে নীরবতা আবার গভীর হয়ে গিয়েছিল। বাইরে মিডিয়ার আওয়াজ জোর হচ্ছিল, ভিতরে দুই হৃদয়ের ধড়কনও। আর এই ধড়কনের মাঝে এক সিদ্ধান্ত আকার নিতে শুরু করেছিল, যা শুধু তাদের জীবন না, পুরো শহরের চিন্তা বদলে দিতে পারত। ঘরের বাইরে শোর বাড়ছিল, ক্যামেরার ফ্ল্যাশ, পত্রিকার আওয়াজ, প্রশ্নের গুঞ্জন। কি এই সেই? কি কালেক্টর ম্যাডাম তার পূর্ব স্বামীর সাথে দেখা করতে এসেছে? কি দুজনের মাঝে আবার? প্রত্যেক প্রশ্ন বাতাসে ভেসেছিল, কিন্তু সেই ঘরের ভিতর যা চলছিল তা কোনো খবর থেকে বড় ছিল। প্রিয়া ধীরে ধীরে তার মোবাইল টেবিলে রেখে দিয়েছিল। তার আঙুল হালকা কাঁপছিল, কিন্তু চোখে এখন সেই দৃঢ়তা ফিরে এসেছিল যা সাক্ষাৎকার বোর্ডের সামনে বসার সময় ছিল। সে অর্জুনের কাছে গিয়ে দাঁড়িয়েছিল। অর্জুন এখনও জানালার কাছে দাঁড়িয়ে বাইরে তাকাচ্ছিল। 6 বছর আগে সে ভয় পেয়ে গিয়েছিল, সমাজ থেকে, কটাক্ষ থেকে, নিজের ছোটপনের অনুভূতি থেকে। আজ আবার সেই সমাজ দরজার বাইরে দাঁড়িয়েছিল। পার্থক্য শুধু এতটুকু যে এবার তাদের কাছে সত্য ছিল। প্রিয়া তার কাছে গিয়ে দাঁড়িয়েছিল। অর্জুন, সে খুব শান্ত আওয়াজে বলেছিল, আমি জীবনে প্রত্যেক সিদ্ধান্ত চিন্তা করে নিয়েছি, কিন্তু এক সিদ্ধান্ত এমন ছিল যা আমরা চিন্তা করে নয়, ভয় করে নিয়েছিলাম। অর্জুন তার দিকে তাকিয়েছিল। তার চোখে এখনও সেই আপনত্ব ছিল যা সম্ভবত কখনো যায়নি। তুমি জানো প্রিয়া, সে বলে গিয়েছিল, যখন আমি প্রশিক্ষণে ছিলাম আমাদের শেখানো হয়েছিল যে এক অফিসারকে নিরপেক্ষ হতে হয়, সত্যের সাথে দাঁড়াতে হয়। আজ আমার সত্য তুমি। যদি আমি তোমাকে শুধু তাই স্বীকার না করি যে লোকেরা কি বলবে, তাহলে আমি সেই পদের যোগ্য নই। অর্জুন হালকা হেসেছিল, কিন্তু এবার তাতে কাড়বাহাট ছিল না। আর যদি লোকেরা আবার সেই কথা করে? সে জিজ্ঞাসা করেছিল। প্রিয়া বিনা দ্বিধায় উত্তর দিয়েছিল, তাহলে এবার আমরা দুজন মিলে শুনব। এই আমরা শব্দ 6 বছর পর আবার তাদের মাঝে ফিরে এসেছিল। বাইরে থেকে দরজা খটখটানো হয়েছিল। ম্যাম, মিডিয়া অপেক্ষা করছে। প্রিয়া গভীর শ্বাস নিয়েছিল। সে অর্জুনের দিকে হাত বাড়িয়েছিল। কয়েক সেকেন্ডের জন্য সময় আবার থেমে গিয়েছিল। অর্জুন সেই হাত দেখেছিল, সেই হাত যা একসময় তার হাত ধরে বলেছিল, আমি তোমার কারণে হয়ে উঠব। সে ধীরে তার হাত ধরে নিয়েছিল। দুজন দরজার দিকে এগোয়। যেই দরজা খুলতেই ক্যামেরার আলো তাদের ওপর পড়েছিল। পত্রিকার আওয়াজ একসাথে উঠেছিল, ম্যাম, কি এটি আপনার পূর্ব স্বামী? কি আপনারা দুজন আবার? প্রিয়া হাত তুলে সবাইকে শান্ত করেছিল। তার আওয়াজ স্পষ্ট আর মজবুত ছিল, হ্যাঁ, এটি অর্জুন, আমার জীবনের সেই অংশ যাকে আমি কখনো অস্বীকার করিনি। আমরা দুজন 6 বছর আগে এক সিদ্ধান্ত নিয়েছিলাম যা ভয়ের ওপর ভিত্তি করেছিল। আজ আমরা এক নতুন সিদ্ধান্ত নিচ্ছি। সত্যের ওপর ভিত্তি করে। ভিড়ে নীরবতা নেমে গিয়েছিল। অর্জুন তার সাথে দাঁড়িয়েছিল, সোজা, বিনা ঝুঁকে। প্রিয়া এগিয়ে বলেছিল, আমি আইএএস, কিন্তু তার আগে আমি মানুষ। আর মানুষ হওয়ার নাতে আমার সম্পর্ককে সম্মান দেবার অধিকার আছে। যদি সমাজকে বদলাতে হয় তাহলে শুরু আমাদের নিজেদের থেকে করতে হবে। এই শব্দ শুধু বক্তব্য ছিল না, এক ঘোষণা ছিল। ক্যামেরা থেমে গিয়েছিল, প্রশ্ন থেমে গিয়েছিল। শহর প্রথমবার এক আইএএস অফিসারকে তার পদ থেকে উপরে মানুষ হতে দেখেছিল। পরের দিন সংবাদপত্রের হেডলাইন অন্যরকম ছিল, কালেক্টর পূর্ব স্বামীকে সর্বজনীনভাবে সম্মান দিয়েছে। কিন্তু গল্প এখানে শেষ হয়নি। প্রিয়া শুধু বক্তব্য দেয়নি, পদক্ষেপও নিয়েছিল। কয়েক সপ্তাহের মধ্যে শহরের কারিগর আর ছোট ব্যবসায়ীদের জন্য এক নতুন পরিকল্পনা শুরু হয়েছিল। রাস্তার ধারে কাজ করা লোকদের লাইসেন্স, ঋণ আর স্থায়ী জায়গা দেওয়ার উদ্যোগ। অর্জুনও তাদের মধ্যে ছিল, কিন্তু এবার কোনো বিশেষ অধিকার থেকে নয়, নিজের অধিকার থেকে। সে তার কাজ আবার দাঁড় করিয়েছিল। এখন তার ছোট ওয়ার্কশপ ছিল, পরিষ্কার, সুন্দর, ব্যবস্থিত। লোকেরা তাকে এখন দয়া থেকে সম্মান দিয়ে দেখত। এক সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল, প্রিয়া সেই ওয়ার্কশপে পৌঁছেছিল। অর্জুন কাঠে বার্নিশ লাগাচ্ছিল। সে হেসে বলেছিল, ম্যাডাম, কাজ দেখতে এসেছ? প্রিয়া হেসে উত্তর দিয়েছিল, ম্যাডাম না, প্রিয়া। দুজনের হাসিতে এখন কোনো দ্বিধাই ছিল না। তারা ঠিক করেছিল যে তারা আবার সাথে চলবে, ধীরে ধীরে, বিনা তাড়াহুড়ো, বিনা ভয়ে। এটি কোনো চলচ্চিত্রের শেষ ছিল না, যেখানে সবকিছু তৎক্ষণাৎ নিখুঁত হয়ে যায়। তাদের মাঝে এখনও পুরনো ক্ষত ছিল, যাদের ভরাট করতে সময় লাগবে। কিন্তু এবার তারা পালাচ্ছিল না, এবার তারা কথা বলছিল, শুনছিল, বুঝছিল। শহরের লোকেরা ধীরে ধীরে নীরব হয়ে গিয়েছিল,
কারণ যখন দুজন তাদের সত্যের সাথে দাঁড়িয়ে যায় তখন সমাজের বলার মতো বেশি কিছু বাকি থাকে না। 6 বছর আগে যে সম্পর্ক অহংকারের আগুনে জ্বলে গিয়েছিল সেটি এখন বোঝাপড়ার আলোয় আবার আকার নিচ্ছিল। আর সম্ভবত এটাই এই গল্পের আসল বার্তা ছিল। কখনো কখনো জয় শুধু পদ পাওয়ায় হয় না, বরং নিজের ভয়কে পরাজিত করায় হয়। তো বন্ধুরা, এটি ছিল আমাদের আজকের গল্প। আপনার এই গল্প কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই বলুন। যদি গল্প আপনার একটুও পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওতে এক লাইক করে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। মিলব আবার এক নতুন আর আকর্ষণীয় গল্পের সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।